দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের সাথে এই আয়োজনে থাকছেন দেশ বরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় থ্যালাসেমিয়া, লক্ষণ ও করণীয়। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, রক্তের ক্যান্সারও নয়। রক্তের রোগ থ্যালাসেমিয়ার বাহকের হার যে বিশ্বের অধিকাংশ দেশের চেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত জরিপ অনুযায়ী থ্যালাসেমিয়া 2024 হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যার মধ্যে 11.4% মানুষের থ্যালাসেমিয়ার বাহক হিসেবে রয়েছেন। এটি কেন হয়, হলে করণীয় কি, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রক্তরোগ, ব্লাড ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তানজিয়া খানম তম্পা, ল্যাবেট স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। এই বিষয়ে কথা বলবার জন্য আপনারা আমাদের ফোন দিতে পারেন এবং ফোন করার জন্য আমাদেরকে কল করুন 982405 নাম্বারে। ডাক্তার তানজিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ডাকার জন্য এবং এত সুন্দর করে বলার জন্য। এই যে আমরা যে বিষয় নিয়ে আজ কথা বলবো থ্যালাসেমিয়া, তার আগে একটু বলতে চাই, আমরা জানি থ্যালাসেমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা বা রক্ত স্বল্পতাজনিত যে সকল রোগ রয়েছে তার মধ্যে বেশ ভয়াবহ আকারে আমাদের দেশেও কিন্তু বাড়ছে। প্রথমে একটু শুরু করতে চাই থ্যালাসেমিয়ার সাধারণ সংজ্ঞা দিয়ে, যে থ্যালাসেমিয়া আসলে কি। আপনি শুরুতেই খুব সুন্দর করে প্রথমে বলেছেন যে থ্যালাসেমিয়া একটা বংশগত রক্ত রোগ। এটা শুধুমাত্রই একটা রক্ত রোগ, রক্তের ক্যান্সার নয়, কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা প্রথমেই আসলে সবার বুঝে নেওয়া উচিত। একটু ডিফারেন্ট ঘরানার রোগ এটা। এখনও যদি গ্রামগঞ্জ থেকে মানুষরা আসে, আসলে গ্রামগঞ্জ মফস্বল থেকেই পেশেন্টরা বেশি আসেন, তখন যখন আমরা বলি যে আপনার বাচ্চার অথবা আপনার থ্যালাসেমিয়া জিন আছে অথবা থ্যালাসেমিয়া হয়েছে, তারা আসলে একদম আকাশ থেকে পড়েন, কখনোই এই নামটি কখনোই শোনেননি। আসলে থ্যালাসেমিয়া রোগটি বংশগত একটি রক্ত রোগ। এই ব্যাপারটি যেটা হয়, আসলে আমাদের হিমোগ্লোবিন মানে আমাদের রক্ত সাধারণত তিনটি কণিকা থাকে। একটি হচ্ছে লাল রক্তকণিকা, একটি সাদা রক্তকণিকা যেটিকে আমরা প্লেটলেট বলি, আরেকটি হচ্ছে যেটা ইনফেকশন প্রতিরোধী সেল যেটাকে আমরা WBC বলি। এখন এই লাল রক্তকণিকা, এটির মধ্যে হিমোগ্লোবিন থাকে যার জন্য রক্তের রং লাল হয়। এখন এই হিমোগ্লোবিন আমার আপনার সাধারণ মানুষের সাধারণত আলফা 2, বিটা 2 এরকম দুটো জিন দিয়ে তৈরি হয়। আরও অনেক নানা ঘরানার হিমোগ্লোবিন আছে। সাধারণত আলফা জিনের সমস্যা হলে থ্যালাসেমিয়া হয়, বিটা জিনের সমস্যা হলে থ্যালাসেমিয়া হয়। আমাদের বাংলাদেশে সাধারণত আলফা থ্যালাসেমিয়া এত বেশি নেই, খুবই কম। প্রবলেমটা হচ্ছে বিটা জিনে। কি হয়, থ্যালাসেমিয়া রোগ এবং থ্যালাসেমিয়া বাহক, মূলত যাদেরকে আমরা থ্যালাসেমিয়া রোগ বলি তাদের যে এই যে বিটা জিনটি, এই যে গ্লোবিন জিন, এর মধ্যে দুটো জিনই নষ্ট থাকে। আসলে আমার চোখ মুখ বলেন, আমার চুল বলেন, আমার নখ বলেন, সবই কিন্তু একটা অংশ এসেছে আমার বাবার থেকে, একটা অংশ এসেছে আমার মার থেকে। একই ব্যাপার আমার আপনার সবার ক্ষেত্রেই। তো সেই বিটা গ্লোবিন জিনেরও কিন্তু তাই, একটা আসে মায়ের থেকে, একটা আসে বাবার থেকে। এখন সমস্যাটা হচ্ছে, যদি বাবা মা দুজনেরই যদি এই বাহক জিন থাকে, তাহলে তার দুটি জিনই ক্ষতিগ্রস্ত হলো এবং তারই হিমোগ্লোবিনের টোটাল বিটা গ্লোবিন জিনটাই অ্যাফেক্টেড, এবং এটিকে আমরা বলছি থ্যালাসেমিয়া রোগ। আর যদি এমন হয় যে বাবা অথবা মা কোনো একজনের বাহক আছে, তার মানে একটা তো ভালো, তো ওই হিমোগ্লোবিন একটা দিয়ে সে কিন্তু সারাটা জীবন ভালো থাকতে পারে, যেটিকে আসলে আমরা থ্যালাসেমিয়া বাহক বলি, থ্যালাসেমিয়া জিন বলি, থ্যালাসেমিয়া মাইনর বলি, থ্যালাসেমিয়া ক্যারিয়ার বলি। এটা কিন্তু আসলে একদম সহজভাবে, সহজ বাংলায় যে যতভাবেই সংজ্ঞায়িত করুক না কেন, এটাই আসলে থ্যালাসেমিয়া রোগ এবং থ্যালাসেমিয়া বাহক। চমৎকারভাবে আসলে আমার আরো অনেকগুলো প্রশ্ন ছিল, তবে আপনার কথাও শুনতে শুনতে সেই প্রশ্নগুলো উত্তরটা আমি পেয়ে গেছি। এখন একটু জানতে চাচ্ছিলাম যে আমরা বারবার বলছি যে থ্যালাসেমিয়ার বাহকটা আসলে হচ্ছে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো থ্যালাসেমিয়ার বাহক আসলে কারা হতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন, রিয়েলি খুবই সুন্দর একটা প্রশ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মজার ব্যাপার কি জানেন, আমার দেশে যত জনসংখ্যা 18 কোটি, 20 কোটি কিংবা আরও বলেন না কেন, 1.5 কোটি থেকে 2 কোটির মতো মানুষ এখনো জানেন না যে তাদের থ্যালাসেমিয়া বাহক, মানে তারা থ্যালাসেমিয়া জিন বহন করে চলেছেন, তারা ক্যারিয়ার হিসেবে চলেছেন। মানে মজার কথা হচ্ছে, সাপোজ ধরেন কুয়েতে হয়তো বা কেউ একটা ছেলে চাকরি করছে, লিবিয়ায় চাকরি করছে, তার হঠাৎ মনে হলো বাংলাদেশে এসে সে বিয়ে করবে, তো বিয়েটা হয়ে যায়। তো বিয়েটা হয়ে যাওয়ার পরই দেখা যায় যে বাচ্চাটা জন্মগ্রহণ করে 6 মাস অথবা 1 বছর বয়সের মাথায় সেই বাচ্চাটা প্রচণ্ড ধরনের এনিমিয়া, ইনফেকশন, জ্বর,
পেট বড় হয়ে যাচ্ছে, মাথা বড় হয়ে যাচ্ছে, কেন বড় হয়ে যাচ্ছে এটা তারা বোঝে না, মানে ঘোরাফেরা করে। আসলে রক্ত রোগের ডাক্তারদের কাছেও যে আসতে হয় এই ব্যাপারটাও কিন্তু শুরুতে তারা বুঝতে পারে না আসলে, যেহেতু আমাদের দেশে সঠিক রেফারেল সিস্টেমটা নেই। তো দেখা যায়, খতিয়ে দেখলে দেখা যায় আসলে বাচ্চাটি থ্যালাসেমিয়া। দেখা গেল আসলে লোকটারও থ্যালাসেমিয়া বাহক এবং মহিলাটারও থ্যালাসেমিয়া বাহক ছিল, দুজনেরই। এবং আমাদের দেশে কিন্তু বিটা থ্যালাসেমিয়াটা সবচেয়ে বেশি। দেখা গেল হয়তো বা বাবাটার বিটা ট্রেট ছিল, বিটা ক্যারিয়ার ছিল, বিটা মাইনর ছিল, আর মহিলাটার হয়তো বা বিটা ক্যারিয়ার ছিল, বিটা মাইনর ছিল, বিটা ক্যারিয়ার ছিল। ব্যাপারটা হচ্ছে আসলে থ্যালাসেমিয়া বাহক বোঝার মতো আসলে কোনো গুণাগুণই একজনের থাকে না, কোনো সিম্পটমই থাকে না, সে কিন্তু একদম সাধারণ থাকে, মানুষের মতো মেলামেশা করে, তার জীবনগুলো কিন্তু সাধারণ মানুষের মতোই থাকে এবং তার রক্ত স্বল্পতাও থাকে। ওই যে আপনাকে বললাম বিদেশ থেকে বিয়ে করতে চলে আসে সুন্দরভাবে, তার মানে কতটা সিম্পল লাইফ সে লিড করে থাকে। কথা বলছিলাম থ্যালাসেমিয়া নিয়ে। প্রথমে আরেকটা প্রশ্ন করতে চাই, তা হচ্ছে শোনা যায় থ্যালাসেমিয়া বা রক্তর অন্যান্য যে রোগগুলো রয়েছে তার সাথে আত্মীয় স্বজনের মধ্যে যদি বিয়ে হয় এটার একটা সম্পর্ক রয়েছে। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন করে ফেলছি, তা হচ্ছে একই ব্লাড গ্রুপে বিয়ে করা উচিত নয়, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। দারুণ দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটার উত্তর আমি দেই, আসলে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপের সাথে থ্যালাসেমিয়া রোগের কোনো সম্পর্ক নেই। ব্লাড গ্রুপ এ, বি, ও, পজিটিভ নেগেটিভ যেটাই হতে পারে না কেন সেটার সাথে থ্যালাসেমিয়ার কোনো সম্পর্ক নেই। আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে আসলে যেহেতু থ্যালাসেমিয়া, আপনি সুন্দর করে প্রথমেই বলেছেন যে এটা একটা বংশগত রোগ, তো যেহেতু এটা বংশ পরিক্রমায় চলছে এবং আপনাকে বলছিলাম যে 1.5 কোটির বেশি মানুষও কিন্তু জানে না যে তার থ্যালাসেমিয়া জিন শরীরে আছে। তো এই জন্য আমরা বলি যদি একবার কোনো একটা ফ্যামিলিতে আসলে থ্যালাসেমিয়া জিন পাওয়া যায় তাহলে তো আসলে সেই ফ্যামিলির মধ্যে খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে না হওয়াটাই ভালো। পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করেই আসলে না করাটাই ভালো। বংশ পরম্পরায় তখন দেখা যাবে এই রোগটা হচ্ছে বাড়তে ছড়াতে থাকবে, অথবা ক্যারিয়ার যারা রয়েছে, যারা বাহক, আমরা বারবার বলছি যারা বাহক তারা হচ্ছে জানেন না যে তারা আসলে বাহক, এবং তার কিন্তু কোনো রকম সাইন সিমটমস পাওয়া যায় না, সে বুঝতেও পারছেন না যে তিনি এত বড় একটা রোগকে ক্যারি করছেন এবং সবচেয়ে বড় কথা কি রোগটা সে ক্যারি করছে, কি জিনটা ক্যারি করছে। অসুবিধা হচ্ছে সে পরবর্তী জেনারেশনকে রোগটা পাস করে দিচ্ছে, যদিও সম্ভাবনাটা কিন্তু খুব ক্ষীণ। প্রত্যেকটা প্রেগন্যান্সিতে অনলি 25%, কিন্তু 25% সম্ভাবনাকে কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারি না। একটু সংক্ষেপে জানতে চাই, যাদের থ্যালাসেমিয়া হয়ে থাকে কখন থেকে আসলে তারা এই রোগের লক্ষণগুলো প্রকাশ করতে থাকে? যাদের থ্যালাসেমিয়া রোগ হয় এটা তো আসলে খুব ভ্রূণ অবস্থাতেই সেই বাচ্চাটির হয়ে গেল, মানে একটি তার মা এবং বাবার কাছ থেকে যে জিনটি পেল, ভ্রূণটা হলো, সেখানেই কিন্তু মানে থ্যালাসেমিয়া চলে আসে। এই জন্য কিন্তু আমরা বলি যে 8 সপ্তাহ 12 সপ্তাহের মাথায় যে জরায়ুতে যে ফ্লুইডটা থাকে ওই ফ্লুইডটা টেস্ট করলে কিন্তু বোঝা যায়। এবং অনেক সময় আসলে আমরা তখন বাবা মাদেরকে বলি যে আপনারা কি বাচ্চাটাকে রাখবেন কি রাখবেন না। ফ্লুইড টেস্ট কি বাবা মারা আমাদের দেশে করে? এটা করা যাচ্ছে, তো এখন তো আসলে অ্যামনিওটিক ফ্লুইড স্টাডি তো আসলে করা হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে ঠিক সময় আমাদের কাছে আসা, তারা যে আসলে থ্যালাসেমিয়া বাহক বিয়ে করে ফেলেছেন, তো এটা নিজেরা নিজেদের মধ্যে গোপন না রেখে তারা যদি আমাদের রক্তরোগ ডাক্তারদের কাছে আসে, তারা আমরা কিন্তু খুব সুন্দর মতো। আমি একটু পিছনের দিকে নিয়ে আসছি আপনাকে, আপনি বলছিলেন ফ্লুইড টেস্টের কথা, যদি ফ্লুইড টেস্টটা করা হয় একেবারে ভ্রূণ অবস্থায় কিন্তু জানা যায় যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। সেক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিয়ে থাকেন যে এই ফ্লুইড টেস্টটা করলে পরবর্তীতে বাচ্চার কোনো রোগ হতে পারে কিনা বা থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা জানা যায়? অবশ্যই সেটি, এবং ফ্লুইড টেস্টটি করলে কিন্তু বলে দেওয়া যায় যে এই বাচ্চাটি থ্যালাসেমিয়া হতে পারে কি হতে পারে না। তো আমরা তখন বলে দিই যে এই বাচ্চাটি থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এমনি কনজেনিটাল অ্যাবনর্মালিটি টেস্টও করা যায়, সেটা তো বোঝা যায়। তো তখন আমরা বাবা মাদেরকে কিন্তু বলি যে আসলে এই থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে, এখন বাচ্চাটিকে কি আপনি রাখবেন কি রাখবেন না, সেই অপশনটা কি থাকে? অপশনটা তো অবশ্যই থাকে। অনেকেই কিন্তু আসলে অ্যাবর্শনের ব্যাপারটি এখন করেন, কেননা এটা আসলে একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে আসা মানে তো আসলে শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে একটা পরিবারের জন্য বোঝা, দেশের জন্য বোঝা, সবকিছু। কেননা আপনি বলছিলেন আসলে থ্যালাসেমিয়ার লক্ষণ, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 6 মাস পর্যন্ত মোটামুটি ভালো থাকে। 6 মাসের সময় থেকে কিন্তু বাচ্চাটি প্রচন্ড পরিমাণে ইনফেকশনে ভুগতে থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, ও বাড়তে পারে না, খেতে পারে না, এবং দেখা যাচ্ছে কি বাচ্চাটার মাথার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, মুখের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, অসম্ভব রকমের সাদা হয়ে যাচ্ছে, কেউ কেউ কিন্তু হলদেটেও হয়ে যায়। তো এই অবস্থাগুলো যখন আসলে থ্যালাসেমিয়া ব্যাপারটা তো আপনি নিশ্চয়ই জানেন যে 3 মাস আমাদের রক্ত, লাল রক্ত বেঁচে থাকে শরীরে, সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়।
যায়। ওই যে আপনাকে বলছিলাম জিনের সমস্যা হয়, সেটা 1 মাস মাত্র বেঁচে থাকে। সো রক্ত প্রচন্ড পরিমাণে ভাঙতে থাকে। এই ভাঙা গড়ার খেলার মধ্যে আসলে বাচ্চাটার জীবনটা তখন খুব হুমকির মধ্যে পড়ে যায়। 120 দিন পর পর আমরা জানি রক্ত হচ্ছে আমাদের শরীরে স্বাভাবিকভাবে কিন্তু হচ্ছে ভাঙতে থাকে এবং নতুন রক্ত তৈরি হয়। সেক্ষেত্রে বাচ্চা যারা রয়েছেন বা যাদের থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের এই সময়সীমাটা কম। হ্যাঁ, অনেকটা আগে আসলো, মানে দ্রুত ভেঙে যায় এবং নতুন রক্ত আসলে হচ্ছে জন্ম নেয় এবং নতুন রক্ত যে তৈরির ব্যাপারটা সেটা খুব ডিলে হয়, যার জন্য কিন্তু এত ইনফেকশন, এত রোগ, এত কিছু। এই বিষয়ে আরো জানবো। তানজিয়া খানম শম্পা, এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আব্দুল্লাহ বাকি, আমি সাতক্ষীরা শ্যামনগর থেকে কথা বলছি। জি আব্দুল্লাহ, আমরা শুনতে পাচ্ছি। আমার ছেলের বয়স 21 বছর। ও ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ওর যখন 6 বছর বয়স তখন আমি জানতে পারি যে থ্যালাসেমিয়া। পরে আমরা দেখলাম, আমরা স্বামী স্ত্রী দুইজন ক্যারিয়ার। আচ্ছা, কিন্তু ঘটনা ও আজ পর্যন্ত কোনো রক্ত দেওয়া লাগেনি। আমি নিয়মিতভাবে ডাক্তারের কাছে চেকআপে যাই। ওকে শুধু ফলিসন ট্যাবলেটটা খেতে বলেছে, ওটাই ও খেয়ে যায়। বলে নিয়মিত না হলেও অন্তত সপ্তাহে 2-3টা যেন খাওয়া পড়ে। এইভাবে চলছে। ও শারীরিকভাবে সুস্থ, খেলাধুলো করে, সবই ঠিক আছে। এখন ইউনিভার্সিটির ছাত্র। এখন পরবর্তী সময় আমাদের কতটা সাফার করতে হবে বা ও কষ্ট পায় কিনা বা কোনো বড় ধরনের সমস্যা হয় কিনা কাইন্ডলি একটু বলবেন। আপনার কোনো প্রশ্ন আছে দর্শকদের কাছে? উনি কোন থ্যালাসেমিয়ায় আক্রান্ত? বিটা, ই বিটা? এইচবিএস। এইচবিএস। জি। এইচবিএস বলে তো কোনো থ্যালাসেমিয়া। আচ্ছা, এইচপি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত এটা কবে উনি ডায়াগনোজড হয়েছেন? 6 বছর বয়সে। ডায়াগনোসিস ওর 6 বছর বয়স হয়েছে। ওর বয়স এখন 21। এখন বয়স 21। এখন সে কোনো সমস্যা বোধ করছে না, কোনো রক্ত দিতে হচ্ছে না? আজ পর্যন্ত কোনদিন সমস্যা বোধ করিনি। আচ্ছা, এটা আসলে থ্যালাসেমিয়াটার বেশ ভালো একটা দিক, আসলে হেরিডিটারি পারসিস্টেন্স অফ হিমোগ্লোবিন, এটা এইচপিএইচ। তো এটা কিন্তু আসলে অন্যান্য থ্যালাসেমিয়া থেকে এটা বেশ ভালো। এখন আমরা এটা পাচ্ছি আসলে। আমরা আসলে মোটা দাগের থ্যালাসেমিয়া রোগের যে সমস্যাগুলো আসলে সাধারণত হয়, এইচপিএস আসলে এরকম হয় না। তো ভালো, উনি আসলে থ্যালাসেমিয়ার মধ্যে একটা রেয়ার একটা প্রজাতি আসলে, যে আপনাকে বলছিলাম বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন আছে। তো উনি ওই রকম ফলিসন খেয়ে যাবে, খাওয়া দাওয়ার দিকে নজর দিবে। আর যেসব মানে কাজবাজ করতে হয়, পড়ালেখা যেভাবে করতে হয়, আমাদের অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছেও। দর্শক, আপনাকে বলে রাখি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে অনেক বড় বড় কাজেও তারা আছে। তো নিশ্চয়ই ইনশাআল্লাহ তার ছিল, তাই জানতে চাচ্ছিলেন আসলে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা? সমস্যা ইনশাআল্লাহ আশা করি হবে না। যদি হয়, আমরা তো আছি আসলে। এবং হচ্ছে ডাক্তারের, চিকিৎসকের কাছে যাওয়ার যে একটা বিষয়, রুটিন চেকআপ করে যাচ্ছেন। সো হ্যাঁ, আশা করছি যে এমন কিছু আসলে হবে না। খুবই ভালো থাকবে। আমরা চলে আসি এবার প্রতিরোধের দিকে। থ্যালাসেমিয়ার প্রতিরোধ জানবার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। আপনার কাছে প্রশ্নটা করব যে আসলে প্রতিরোধ কিভাবে করতে পারি, এই ব্যাপক মাত্রায় যেহেতু থ্যালাসেমিয়া এখন আমরা দেখতে পাচ্ছি। প্রতিরোধের আসলে প্রথম পর্যায়ে স্টেপ যাই বলেন না কেন, ফার্স্টেই হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা। আসলে এখন আপনি বিয়ের আগে রক্ত পরীক্ষা, এটা আপনি কি যখন বিয়ে দেবেন তখন করবেন? ব্যাপারটা এরকম না। আসলে আমরা যেটা বলি, এখন কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের ছেলেমেয়েরা অনেক সচেতন, ছাত্ররা বেশ সচেতন, রাজনীতি নিয়ে ভাবছে, অনেক কিছু নিয়ে ভাবছে, অনেক কিছু করছে। তো আমরা যদি স্কুল কলেজ লেভেলেই একটা সিবিসি, আর আমরা যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস, যেটা একটা মেশিন দিয়ে যেটা থ্যালাসেমিয়া টেস্ট করা হয়, এটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে অসুবিধা কোথায়? সে সেমিনার করে হোক, সিএমই করে হোক, আলোচনা সভা করে হোক, আমরা কিন্তু স্কুল কলেজ বেসিসে যে কোনো ছেলেমেয়ের এটা আমরা করতেই পারি, তাহলেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আসলে আমরা যখন জানবো যে থ্যালাসেমিয়া বাহক কারো আছে, আসলে আমি চেষ্টা করব তার বিয়ের সময় যেন একদম কমপ্লিটলি খুব ভালো একজন হিমোগ্লোবিন ধারী, মানে তার নর্মাল থ্যালাসেমিয়া অথবা নর্মাল হিমোগ্লোবিন আসছে এরকম কারোর সাথে তার যেন বিয়ে হয়। আর যদি কোনোভাবে থ্যালাসেমিয়া, এই যে যেমন দর্শকের মতো থ্যালাসেমিয়া 2 জন বাহক যদি বিয়ে হয়েই যায়, আমি আবারও বলছি, প্রেগনেন্সির সময় 8 সপ্তাহ 12 সপ্তাহের মাথায় আমরা খুব সুন্দর কিন্তু জরায়ুর যে ফ্লুইডটা আছে সেটা টেস্ট করতে পারি, আলট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি। পরবর্তীতে তারা কি আবার বাচ্চা কনসিভ করতে পারবেন? যেহেতু থ্যালাসেমিয়ার যে একটা বিষয় রয়ে গেল, দুজনই বাহক। অবশ্যই বাচ্চা কনসিভ করতে পারবেন। বাচ্চা কনসিভে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু একটি সমস্যা আপনাকে বারবারই বলছি যে প্রত্যেকটা প্রেগনেন্সিতে আসলে 25% সম্ভাবনা থ্যালাসেমিয়া রোগটি হওয়ার এবং 50% সম্ভাবনা থাকে যে থ্যালাসেমিয়া জিনটাই পাস করে দেওয়া। তো আমি যদি জিনটা আবারও পাস করে দেই, তাহলে তো বংশ পরিক্রমায় আবারও পাস হবে, এরপরে আবারও পাস হবে, এরপর আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় আবেগজনিত কারণে বলে থাকেন, যেহেতু বংশ পরম্পরা বাড়াতে হবে, সেক্ষেত্রে তারা বলে থাকেন যে
প্রথম বাচ্চার থ্যালাসিমিয়া হয়েছে অথবা পরবর্তীতে নাও হতে পারে, যার জন্য কিন্তু পরবর্তীতে তারা আবারও স্টেপটা নিয়ে থাকেন এবং দেখা যায় পরবর্তীতে আবার থ্যালাসিমিয়ার একটা বাচ্চা তারা জন্ম দিয়েছেন। এবং আমরা এই ব্যাপারটা কিন্তু জানি যে থ্যালাসিমিয়া যে বাচ্চারা রয়েছে তাদের জীবনযাত্রা খুবই কঠিন। সুতরাং খুবই কঠিন। নিজের সচেতনতা যেমনটা বলছিলেন, খুব রক্ত সুন্দর, পরীক্ষা করে তারপর আসলে জীবনের এই বড় একটা স্টেপ আমাদেরকে নিতে এবং হবে। সবচেয়ে বড় কথা কি আপনাদের মাধ্যমে, এবং আপনি যেহেতু খুব সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপনা করছেন, আসলে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই স্কুল এবং কলেজ লেভেলে এই যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এতগুলো বাচ্চা কাচ্চা, আমরা কিন্তু পারি যে কোনো টেলিভিশনের উদ্যোগে হোক, যে কোনো মিডিয়া হোক, যে কোনো গভর্নমেন্ট যেভাবে আমাদের হেল্প করুক কিনা, সরকারি বেসরকারি পর্যায়ে আমরা রক্ত অসংখ্য পরীক্ষাটা ধন্যবাদ করে জানাচ্ছি ফেলতে আপনাকে। পারি। আসলে আপনার সাথে কথা হলো অত্যন্ত ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।